ভিরেট্রাম অ্যালবাম নিয়ে আমরা তো অনেকেই ইউজ করি অনেকভাবেই। আমি এর আগেও ভিরেট্রাম অ্যালবাম নিয়ে কিছু আলোচনা করেছিলাম অনেক আগে, আপনাদের মনে আছে কিনা। যারা শুনেছেন তাদের জন্য বিষয়টা রিভাইজ হয়ে যাবে। যারা এখন শুনছেন এবার প্রথম, তারা অনেক ইউজ করতে পারবেন। ভিরেট্রাম অ্যালবাম আমাদের চেম্বারে ব্যবহার করা মেডিসিন গুলা মধ্যে অন্যতম একটা মেডিসিন। রেগুলার আমরা ভিরেট্রাম অ্যালবামকে পাই। ভিরেট্রাম অ্যালবাম নানান স্টেজে নানান শেডে আসে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। একটু মাথায় রাখবেন, আমরা আলোচনাটাকে একটু সাজিয়ে করা, সাজানো আছে বলেই হয়তো একটু লিটারেচার কেন্দ্রিক মনে হবে, কিন্তু তারপরেও মেডিসিন গুলো এইভাবে পড়া উচিত, এইভাবে জানা উচিত। তাহলে আমাদের মাথায় যে কমন কনসেপ্ট থাকে মেডিসিন নিয়ে, সেগুলাতে আমরা বায়াস হয়ে যাব না, আমরা প্রিজুডাইজড হব না। এটা মানে আমার মনে হয়। তো ভিরেট্রাম অ্যালবাম খুবই মানে প্রেজেন্টেশন ওরিয়েন্টেড একটা মেডিসিন। হ্যাঁ, আমরা প্রেজেন্টেশন গুলো খুব কমনলি পাই। আপনারা যদি ওইটাকে একটু মাথায় রাখতে পারেন, দেখবেন যে খুব সহজেই ভিরেট্রাম অ্যালবাম আপনি দিয়ে দিতে পারছেন। আমরা ভিরেট্রাম অ্যালবাম নিয়ে লিখেননি এমন কোনো আমাদের স্টলওয়ার্ড, আমাদের মানে শ্রদ্ধেয় পূর্ব পূর্বজ যারা আছেন, লেখেননি এমন কেউ নাই। আমরা এলেন এর বইয়ে পাই, ক্লার্কের বইয়ে পাই, ভিতুল কাস, রাজন শঙ্করন, পাঠক, এই সবার বইগুলোতে, আমি এই বইগুলো সবগুলোই পড়েছি, স্টেট বাই মানে লাইন বাই লাইন পড়েছি। সেখান থেকেই আমি মূলত এই লেকচারটাকে সাজানোর চেষ্টা করেছি। তার সাথে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে পাই সেটাকে আমরা অ্যাকুমুলেট করার চেষ্টা করেছি। তো একটু ভালোভাবেই ইয়ে করেন। আমার মনে আছে ভিরেট্রাম অ্যালবাম, দুটো মেডিসিন আসলে নিয়ে বলতে গেলে আসলে একজন ব্যক্তির কথা না স্মরণ করলে নিজেকে প্রচন্ড অকৃতজ্ঞ মনে হয়। ভিরেট্রাম অ্যালবাম আর আম, বোভিস্টা, এই দুটো মেডিসিনে আমি শিখেছি আমাদের প্রয়াত ডক্টর অশোক মহন্তি স্যারের কাছ থেকে। তিনি মানে এত চমৎকার ভাবে এই দুইটা মেডিসিন আমার মাথার মধ্যে ঢুকাই দিয়েছেন, এবং মজার ব্যাপার, তার পেশেন্ট গুলা ঠিক যেভাবেই তার চেম্বারে কথা বলতো, আমার চেম্বারে এসেও দেখি যে পেশেন্টরা একই স্টাইলে, একই ভাবে, একই ভঙ্গিমায়। হ্যাঁ, সে কেস দেখাইছে হিন্দিতে বা ইংরেজিতে, কিন্তু আমার এখানে আমার লোকাল ল্যাঙ্গুয়েজে ওই একই ভাবনা, একই সে, একই থট, এটা মানে দেখা যায় অদ্ভুত মানে একটা বিষয়। তো আমি তার আত্মার শান্তি কামনা করছি, মুক্তি কামনা করছি। আহ, যে জিনিসটা আসলে শিখেছি তার কাছ থেকে, এটা আসলে মানে কি বলবো, একটা স্যালুট পাওয়ার যোগ্য। আমার মনে আছে, আমি মনে হয় 2016 সালে প্রথম ভিরেট্রাম নিয়ে তার একটা সেমিনারে, পুরো 2 দিনের সেমিনারে পুরোটাই ছিল ভিরেট্রাম। বিভিন্ন অ্যাঙ্গিকে কেস বলছে, আর মনে হচ্ছে যে অন্য অন্য মেডিসিন, কিন্তু দেখা যাচ্ছে যে লাস্টে ভিরেট্রাম। তো যাক, অনেকখানি মাথায় নিয়েছি। তারপর আর সে সময় এগুলো আমিও নোট করি, আমার নোটে ছিল। তিনি বেসিক্যালি মানে ভিরেট্রাম অ্যালবাম কে তিনি আমাদের চেম্বারে যখন আসে, তখন এই পেশেন্ট গুলাকে তিনি 3টা স্টেজে ভাগ করেছিলেন। 3টা স্টেজ। প্রথমটা বলেছিলেন স্টেজ অফ প্রেগনেন্সি। আমি লিখে দিই, আমার এইভাবেই নোট করা স্লাইড ছিল, স্লাইডে এইভাবে ছিল: স্টেজ স্টেজ অফ প্রেগনেন্সি, স্টেজ অফ ক্যান্সার, স্টেজ অফ ক্যান্সার, আরেকটা হলো স্টেজ অফ ইন্ট্রোস্পেকশন। আমি এই ব্যাখ্যাগুলা দেব, ঠিক আছে? যেহেতু এটা আমার মানে এই মেডিসিনটা আমার বেশ ইউজ করা হয়, এবং আমি এটা খুব ভালো মানে মানে দিয়েছি, রেসপন্স হয়নি এরকম খুবই কম হয়েছে। হ্যাঁ, তো এই কারণে আমার এই জ্ঞানগুলো আপনারা কাজে লাগাতে পারেন, যারা রেগুলার প্র্যাকটিস করেন তাদের খুবই কাজে লাগবে আশা করি। তো
তিনি এই তিনটা স্টেজ বলেছেন, মানে উনি বুঝাতে চাচ্ছেন যে আমরা যখন আমাদের চেম্বারে পেশেন্ট পাবো ভিরেট্রাম অ্যালবামের, এই ভিরেট্রাম অ্যালবাম পেশেন্টকে এই তিনটা ভাবে আসে, যে কোনো একটা স্টেজের মধ্যে থাকা অবস্থায় তিনি মানে ওই পেশেন্ট আসে। আপনাকে এই তিনটা স্টেজ সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। তো উনি যেটা করেছিলেন যে প্রেগনেন্সিটা কি? প্রেগনেন্সি মানে হলো, আমরা কি বলি, প্রেগনেন্সি হচ্ছে গর্ভাবস্থা, তাই না? গর্ভবতীকে আমরা প্রেগনেন্ট বলি, প্রেগনেন্ট ওমেন মানে গর্ভবতী মহিলা, তাই তো? তো প্রেগনেন্ট হওয়া মানে কি ভালো করে বোঝেন, এটা কিন্তু অনেক ডিপ থটের একটা জিনিস। আমিও প্রথম দিকে আসলে আমার কাছে খুব ভালো লাগতেছিল, আমি জাস্ট নোট করে নিয়েছিলাম। তো এই যে প্রেগনেন্ট, প্রেগনেন্ট মানে কি? প্রেগনেন্ট, একটা মহিলা প্রেগনেন্ট হলো, আমাদের মা বোনরা প্রেগনেন্ট হচ্ছে। প্রেগনেন্ট হচ্ছে মানে কি? একটা নতুন সম্ভাবনাকে ধারণ করছে, একটা নতুন সম্ভাবনা, একটা বাচ্চা হবে, ছেলে বা মেয়ে, এবং সেটাকে কি করছে? নারিশমেন্ট করছে, পেটের মধ্যে পোষণ করছে, যেটাকে আমরা বলি। তাহলে একটা নতুন ধারণ করছে, পোষণ করছে, এবং সেই সম্ভাবনাকে সেই সম্ভাবনাকে জন্ম দিচ্ছে। শুধু সে পেটের মধ্যে 9 মাস ধরে পালন করতেছে তা না, আমরা যেটা কথায় কথায় বলি 10 মাস 10 দিন, বেসিক্যালি তা তো 10 মাস 10 দিন না। তো সেই পুরা সম্ভাবনা যতক্ষণ পর্যন্ত ভূমিষ্ঠ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ভিতরে লালন পালন করছে, এবং সেই সম্ভাবনাকে একটা বাস্তব রূপে নতুন একটা প্রাণে জন্ম দিচ্ছে। এটা হলো প্রেগনেন্সি। ঠিক আছে? তাহলে এই প্রেগনেন্সির এই জার্নিটা, আমি জার্নি বলবো মানে প্রেগনেন্সি শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে এই প্রসেসটাকে একটা জার্নি বলছি। আমি এখান থেকে যদি চিটাগাং যাই, তাহলে আমাকে চিটাগাং যাওয়া পর্যন্ত এই পুরো রুটটাই হবে আমার জার্নি। সেরকম এই প্রসেসটার শুরুটা কোথায়? প্রেগনেন্সির শুরুটা কোন জায়গায়? প্রেগনেন্সির শুরুটা হচ্ছে কনসেপশন দিয়ে, যখন কনসেপ্ট হচ্ছে, হ্যাঁ কনসেপ্ট হচ্ছে, সেখান থেকে শুরু হচ্ছে। আর শেষটা কোথায়? শেষটা হচ্ছে ডেলিভারিতে যে। তাহলে প্রেগনেন্সি শুরু হচ্ছে কনসেপ্ট, কনসেপ্ট না হলে তো প্রেগনেন্সি শুরু হবে না, এবং ডেলিভারিতে যে সেটা শেষ। তো এই প্রেগনেন্সি বা এই প্রেগনেন্সির কনসেপ্ট যে একটা মানুষের ক্ষেত্রে শুধু একবারই হবে তা না, এটা বারবার হতে পারে। ঠিক আছে? এটা বারবার। আমরা মানুষের ক্ষেত্রে কি দেখি, একটা মহিলার ক্ষেত্রে কি দেখি, একবার দুবার চারবার 10বার 12বার সে প্রেগনেন্ট হচ্ছে, তাই না? এরকম এই কনসেপ্টটা আমি যেটা বললাম যে মানুষের ক্ষেত্রে, এটা তো মহিলাদের ক্ষেত্রে গেল, কিন্তু পুরুষদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয়, একটা নতুন সম্ভাবনা ধারণ করছে, সেটাকে লালন পালন করছে, এবং সেটাকে নারিশমেন্ট করার পরে ফাইনালি সেটাকে ডেলিভারি করছে। এটা হলো পুরো প্রেগনেন্সি একটা প্রসেস। তো এই প্রসেসটা বারবার হতে পারে। ঠিক আছে? বারবার বারবার দেখা যায়। তো এই প্রেগনেন্ট স্টেটে, সরি, এই প্রেগনেন্ট স্টেটে একজন মানুষ, একজন ব্যক্তি খুব খুশি থাকে, খুব খুশি থাকে, হ্যাঁ আনন্দে থাকে। কি নিয়ে আনন্দ থাকে? কারণ তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে, সে গর্বিত হতে যায়। আমরা বলি না, আমি মানে গর্বিত মায়ের সন্তান, আমরা তো এই ওয়ার্ড গুলো ইউজ করি। তার মানে যখন ডেলিভারি হয়ে যাচ্ছে সেটা নিয়ে একটা গর্ব থাকে। ডেলিভারি হয়ে যাচ্ছে, একটা মায়ের পূর্ণতাটা কোথায়? একজন কাপল কাপল যখন মা হচ্ছে, তার পূর্ণতাটা কোথায়? তার পূর্ণতা তো আমরা সামাজিক ভাবে বুঝি হচ্ছে ডেলিভারির ফলে, একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো, তার পূর্ণতা চলে আসলো, মাতৃত্বের পূর্ণতা চলে আসলো, এটা বলি। তো একটা কনসেপ্ট যখন আমি ভিতরে লালন পালন করছি, সেটাকে নারিশমেন্ট করছি, এবং সেটা যখন বাস্তবে রূপান্তরিত হয়ে গেল, তখন আমি একজন পরিপূর্ণ ম্যান হয়ে গেলাম। তাহলে প্রেগনেন্সি স্টেটটা বুঝলেন? তো ভিরেট্রাম যখন প্রেগনেন্ট থাকে তখন তার অ্যাটিটিউড কি হয়, এবার আমরা এটা বুঝি। স্যার যেটা বলেছেন আমিও সেটা বলতেছি। ভিরেট্রাম যখন প্রেগনেন্ট থাকে তখন সে অনেক প্রাউডই হয়, অনেক প্রাউড। হ্যাঁ, তার মধ্যে অনেক ওয়েলদি ভাব থাকে, অনেক পাওয়ারফুল পারসন সে ভাবে নিজেকে। এই জন্য সে কখনো প্রিন্স, কখনো ডিস্টিংগুইশড, কখনো গ্রেট,
কখনো একদম র্যাঙ্কড পারসন, কখনো পম্পাস, এরকম নানান নানান ধরনের রুব্রিক্স, নানান ধরনের অ্যাটিটিউডের সাথে সে মিলে যায়। বুঝতে পারছেন? এটা গেল স্যারের শেখানো ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে স্টেজ অফ ক্যান্সার। তাহলে ক্যান্সার মানে যে ক্যান্সার হয়ে গেল আমাদের, একটা সেল ক্যান্সার হয়ে গেল, ইউটেরাসে ক্যান্সার হয়ে গেল, এই ক্যান্সার কিন্তু সেই ক্যান্সার না। ক্যান্সার মানেটা কি? ক্যান্সারের ডিপ ফিলিংসটা কি, থটকে আমি এর আগেও বলেছি, ক্যান্সার ইনপেন্ডেবল ডিজিজ নিয়ে আমি আলোচনা করেছি। ক্যান্সার মানে আমরা যেটা চিনি ফিজিক্যাল লেভেলে সেটা না। এই ক্যান্সারটা হচ্ছে, ক্যান্সার মানে হলো স্টেট অফ হেল্পলেসনেস। স্টেট অফ হেল্পলেসনেস মানে হেল্পলেসনেস মানে সহযোগিতা আর পাওয়া যাবে না, হেল্পলেসনেস ফিলিং চলে আসছে। হ্যাঁ, এইরকম একটা স্টেট। এই স্টেজে যেখানে মানুষের কিচ্ছু করার নাই, ক্যান্সারে কি হয়, কিচ্ছু করার নাই, মৃত্যু ছাড়া তার অন্য কিছু ভাবার আর উপায় নাই। অসুখ যাই হোক না কেন, এরকম যদি অনুভূতি কারো মধ্যে আসে এবং তার এই মধ্যে যদি কাজ করে যে আমার এই পেইনফুল কন্ডিশনের শেষ পরিণতিটা হচ্ছে মৃত্যু, ডেথ, তখন আমরা সেই ফিলিংসটাকে ক্যান্সারের সাথে তুলনা করতে পারি। এটা খুব গভীর জিনিস। ক্যান্সার হয়নি, কিন্তু মানুষের মধ্যে, মানুষের অসুস্থতার কারণে তার মধ্যে অনুভূতি হচ্ছে, আহ এত কষ্ট, এত কষ্ট, এ তো আমি মনে হয় কষ্টে দুঃখে দুঃখে একদম মরে যাব, এর শেষ পরিণতিটা মৃত্যু। এইরকম মেন্টাল স্টেট, মানসিক অবস্থা যদি কারো মধ্যে তৈরি হয়, তখন আমরা সেটাকে ক্যান্সারের সাথে তুলনা করতে পারি। তো ভিরেট্রামের এই ক্যান্সার স্টেটে এরকম ভাবনা আসে। ঠিক আছে? সে ভাবে যে আমি পারসিকিউটেড হয়ে গেছি, আমি রোগ দ্বারা পজেসড হয়ে গেছি, আমি যেন সর্বশান্ত হয়ে গেছি, খরচ করতে করতে করতে, এর পেছনে খরচ করতে করতে আমি একদম রুইন্ড, সর্বশান্ত হয়ে গেছি। তো এই স্টেটে আমরা দেখব ভিরেট্রাম অ্যালবামের মধ্যে আনফরচুনেট, মিসফরচুন, এই যে আমি এই রুব্রিক গুলো আলোচনা করেছিলাম একটা সময়, আবার করবো, অসুবিধা নেই। এই রুব্রিক্স চলে আসবে। রুব্রিক্স মানে কি, এরকম ভাবনা, এরকম বহিঃপ্রকাশ আমরা পেশেন্টের মধ্যে পাবো। এরপরের স্টেটটা হলো স্টেজ অফ ইন্ট্রোস্পেকশন, অন্তর্দর্শন, ইন্ট্রোস্পেকশন। এইখানে কি হয়, এই স্টেজে মানে সে ভাবে যে সে ভুল করেছে। হ্যাঁ, এই ভুল, যেটা ভুল করেছে সেটা নিয়ে সে ব্রুডিং করতে থাকে, চিন্তা করতে থাকে, ভাবতে থাকে ভাবতে থাকে, থট পারসিস্টেন্স, ওই ওই চিন্তায় মগ্ন হয়ে থাকে। তার মধ্যে অন্তর্দর্শন তৈরি হয়ে যায় এবং শেষ লেভেলে সে ডেথ ডিজায়ার করে, মৃত্যু কামনা করে। আমার মরে যাওয়াই ভালো, আমাকে মরে যেতে হবে। ঠিক আছে, এই তিনটা স্টেজে তিনি আমাদেরকে বুঝাইছিলেন। তো একজন ব্যক্তির জার্নি শুরু হয়, একজন ব্যক্তির জার্নি শুরু হয় একদম শৈশব লেভেল থেকে, একদম জিরো এজ থেকে, জিরো ওয়ান ডেজ প্রথম দিন থেকে তার ইয়ে শুরু হয়ে যাচ্ছে। সে তখন কি করছে, সে তার প্রথম থেকে একটা বাচ্চা, তার এনভায়রনমেন্টের সাথে, আশেপাশের পরিবেশের সাথে, আশেপাশের সার্কামস্টেন্সের সাথে, পরিস্থিতির সাথে ফাইট করতে হয়। ফাইট করতে হয় না এরকম কোনো পার্সন আপনি খুঁজে পাবেন না। প্রথম থেকে স্ট্রাগল করতে হয়, ফাইট করতে হয়, ওই পরিবেশ থেকে আমাকে সার্ভাইভ করতে হবে। আগে তো ছিলাম মায়ের পেটের মধ্যে একটা জলীয়, জলপূর্ণ একটা পোটলার মধ্যে, একটা থলের মধ্যে, সেখান থেকে একদম জল শূন্য জায়গায় আসলাম, এটাও তো একটা স্ট্রাগল। এই স্ট্রাগলটা এই জন্য করতে হয়। এই জন্য দেখেন যে স্ট্রাগলের মধ্যে একটা ইনজুরির বিষয় আছে। অনেক আমাদের পুরনো বোদ্ধা এই ডেলিভারি আফটার মতো আর্নিকা দেয়, তাদেরও ফিলোসফি আছে। তো যাক, সেদিকে আসছি না। তো তার কাজ, তার স্ট্রাগলটা কিসের জন্য? পরিবেশের সাথে পরিবেশে সার্ভাইভ করার জন্য। ঠিক আছে? তো এই যে স্ট্রাগলটা সে করছে, এই যে লড়াই সে করছে, এই যে ফাইট সে করছে, এই স্ট্রাগলের মধ্যে তার বৈশিষ্ট্যগুলো তৈরি হতে থাকে।
ছোট বাচ্চার, তার নেচার, তার স্বভাব তৈরি হতে থাকে। স্ট্রাগল কি করে, অনেক সময় এই স্ট্রাগল করতে যে নিজেকে সে মডিফাই করে ফেলে। কি 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 অনুযায়ী মডিফাই করে? ওই যে অপ্রতিকূল পরিবেশ, হ্যাঁ, যে এন্টি এনভায়রনমেন্টাল যে পরিবেশটা আছে, সেই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা সে করে, অ্যাডাপ্টেশন করে। খাপ খাওয়ানোর ইংরেজি কি? অ্যাডাপ্টেশন। নিজেকে মডিফাই করে ফেলে, তাই না? আমরা ডারউইনের ল নিয়ে তো অনেক বিতর্ক ছিল। ডারউইনের ল এর একটা ইয়ে ছিল এরকম, যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। হাতি কি করছে, হাতির দাঁত, লম্বা লম্বা দাঁত, হাতি ওইটাকে কি করে, হাতির দাঁত, এটা পড়েন আর কি, আপনারা অনলাইন সার্চ দিলেই পাবেন যে কিভাবে অ্যাডাপ্টেশন গুলা করছে, কিভাবে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অ্যাডাপ্টেশন গুলা আহ, এই ভিরেট্রাম কিন্তু করতে থাকে। ভিরেট্রাম বলে না, যে কোনো মানুষই শৈশব অবস্থা থেকে তাদের এই জিনিসগুলো চলে। তো এই জন্য কোনো ওষুধকে চিনতে গেলে আমাদের অ্যাডাপ্টেশনের জন্য একটা অ্যাডাপ্টেশনের উপরে, মানে এই যে প্রতিকূল অবস্থার সাথে খাপ খাওয়ানোর দিকে আপনাকে নজর দিতে হয়। এই জন্যই আমরা প্রশ্ন করি, আমি নিজেও প্রশ্ন করি, যে যখন অনেক বেশি কষ্ট হয়, আপনার অনেক বেশি ব্যথা যন্ত্রণা হয়, তখন আপনি কিভাবে ম্যানেজ করেন, তখন কি করেন? এই প্রশ্নটা করার উদ্দেশ্যটাই হচ্ছে তার অ্যাডাপ্টেশনটা বোঝা। সে কি করে? পেশেন্ট বলছে যে আমার যখন অনেক বেশি ইয়ে হয়, আমার আর কিচ্ছু ভালো লাগে না, সবকিছু বাদ টাদ দিয়ে এসে আমি বিছানায় শুয়ে পড়ি। রেস্ট ডিজায়ার, তার মধ্যে তার অ্যাডাপ্টেশনটা কি রেস্টিং এর দিকে যায়। তারপরে তারপরে বাসায় বাচ্চা কাচ্চা আছে, কেউ যদি আসে চিল্লা ফাল্লা করে, তখন তো আমার মেজাজটা খারাপ হয়ে যায়, আমি তাদেরকে হটাই দিই। ঠিক আছে, ডিস্টার্ব হয়ে যায়। তো এই কারণে অ্যাডাপ্টেশনের দিকে আমাদের স্পেশাল নজর দিতে হয় কেস টেকিং এর সময়। তো যদি আমরা এইভাবে কেস টেকিং করি, এইভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা ওষুধের জার্নিটা খুব সহজেই বুঝতে পারবো। তো যাক, মোহন্তি স্যার থেকে আলোচনা হয়ে গেল, এবার আসি আমাদের, আমরা যেটা পাচ্ছি আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমরা ভিরেট্রামকে কিভাবে নিতে পারি। আমরা ভিরেট্রামকে 4টা স্টেজে ভাগ করতে পারি। 4টা স্টেজ। একটা হচ্ছে ইগোটিজম। ইগোটিজম লিখে নেন, ইগোটিজম। 2 নাম্বার হচ্ছে প্রিটেন্ডেন্ট, প্রিটেন্ডেন্ট। 3 নাম্বার কনফ্লিক্ট। 4 নাম্বারটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন। হ্যাঁ, তো ইগো, ইগো বা ইগোটিজম, ইগো বলে তো আসলে রুব্রিক্স নাই, রুব্রিক্স আছে ইগোটিজম। ইগো সবার মধ্যেই থাকবে। ইগো হচ্ছে একদম মানে আদিম সত্তা, ঠিক আছে, আদিম সত্তা। তো আমরা প্রথমটা কি বললাম, ইগোটিজম। ইগো বা ইগোটিজম, এটাতে একদম মানে পাম্পড হয়ে থাকে, একদম টইটুম্বুর হয়ে ফুলে ফেপে থাকে ভিরেট্রাম। ফার্স্ট এই স্টেজে এই ধরনের পেশেন্ট বেশি পাওয়া যায়। তারপর সেকেন্ড স্টেজের কিছু আসে যাদের মধ্যে আসলে প্রিটেন্ডেন্ট, মিথ্যা ছল চাতুরি, ফলস রিয়েলাইজেশন, এই বিষয়গুলা একদম ভর্তি থাকে। 3 নাম্বারটা হচ্ছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে মতবিরোধ। আর 4 নাম্বারটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন, এটা অন্তর্দর্শন। হ্যাঁ, অন্তর্দর্শন, এই অন্তর্দৃষ্টি, এগুলা নিয়ে আমরা আলোচনা করতেছি, মানে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। তো প্রথম স্টেজটা হচ্ছে ইগো। ইগো, ইগোটিজম আর কি। ইগোটা কি? আল্লাহ বা সৃষ্টিকর্তা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন আমাদের মধ্যে 3টা আদিম সত্তা আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। আপনারা যদি ফ্রয়েড পড়েন, ফ্রয়েড এই জিনিসটা খুব ক্লিয়ার ভাবে দেওয়া আছে। আপনারা যদি মাস্টার্স এর ক্লিনিক্যাল সাইকোলজি যে বইগুলো আছে, ক্লিনিক্যাল সাইকোলজির টেক্সট বুক যদি আপনারা পড়েন, সেখানে আপনারা ইজিলি পেয়ে যাবেন। 3টা স্টেজের মধ্যে প্রথমটা হচ্ছে ইভ, আইডি আর ইগো। এটা একদম সৃষ্টিকর্তা তৈরির সময় মানুষের মধ্যে ঢুকায় দেয়। তো তারপরে আরো জ্ঞান ট্যান দিয়ে দেয়, সে তখন ওগুলাকে নিয়ন্ত্রণ করার সিস্টেম শিখে ফেলে, পরিবেশ তাকে শেখায় দেয়। তো ভিরেট্রাম অ্যালবামে আমি যেটা বললাম যে ইগো, তার মধ্যে
প্রথম স্টেজে অনেক বেশি থাকে, একদম ফার্স্ট স্টেজের ভিরেট্রাম অ্যালবামের মধ্যে একদম পরিপূর্ণ থাকে, একদম টইটুম্বুর থাকে, একদম পাম্পড থাকে। তো এটা আমরা কিভাবে বুঝবো? একজন পেশেন্ট ভিরেট্রাম অ্যালবামের যখন আপনার চেম্বারে আসবে, তখন তার প্রেজেন্টেশন দেখে আপনি বুঝবেন যে একদম ইগো সেই লেভেলের ইগোতে একদম ভর্তি হয়ে আছে। এটা আমরা কিন্তু পেশেন্ট দেখে বুঝি। তো কিভাবে? সেটা হচ্ছে এদের প্রেজেন্টেশন, পেশেন্টের প্রেজেন্টেশন অনেক জবরদস্ত হয়, একদম জাম্পে দেখার মতো হয়। এই প্রেজেন্টেশন গুলো আমরা ভিরেট্রাম অ্যালবামের মধ্যে দেখাই। কিরকম? তো পেশেন্ট আসছে, পেশেন্ট এসেই দেখা যাচ্ছে যে অনেকের চেম্বারে রিসিপশনিস্ট থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে, কম্পাউন্ডার থাকে, জিজ্ঞাসা করতে পারে, এই ডাক্তার সাহেব আছে নাকি, ডাক্তার সাহেব আছে ভেতরে আছে, এমন ভাবে সে কথা বলবে, এই ডাক্তার সাহেব আছে আছে আছে। মানে এই কথা বলার মধ্যে সে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করে, ওই লোক অ্যাসিস্ট্যান্ট বা রিসিপশনিস্ট সে মনে করবে যে যা চেম্বারে একজন ভালো কেউ, মানে বড় কেউ ঢুকে পড়েছে, একটা পার্সন ঢুকেছে, এটা তার কাছে মনে হবে। অনেক জোরে জোরে, অনেক ভোকাল কর্ডে অনেক বেশি ইয়ে থাকে, ভয়েস পাওয়ারটা অনেক বেশি থাকে, বোল্ড থাকে, অনেক জোরে জোরে রিসিপশনিস্টের সাথে কথা বলবে। আবার দেখা যায় যে ওয়েটিং রুমে বসে আছে, এই একটু চেপে টেপে বসেন তো, একটু সাইড টাইড দেন, দেন দেন একটু বসতে দেন, বসার জায়গা দেন, খুব বোল্ডলি কথা বলবে। হ্যাঁ, উইদাউট রেসপেক্ট, খুব বোল্ডলি। আমরা বলি না, প্লিজ একটু সাইড দেন না প্লিজ, আমাদের ম্যাক্সিমাম লোকজন এই কাজটা করে, প্লিজ একটু বসতে দেন না, আমরা বলি এইভাবে, কিন্তু না, চেপে বসো, একটু বসো, বোল্ডলি সে কথাগুলো বলবে। দেখা যাচ্ছে যাকে বললো সে হয়তো একটু তার বলার জন্য একটু জায়গা ছেড়ে দিল বা একটু চেপে বসলো। এবার সে যদি বসে, আমি তো আপনাকে দেখাতে পারবো না, আমার গলা পর্যন্ত দেখা যাচ্ছে, পায়ের উপরে পা এরম করে তুলে বসে থাকবে, রাজকীয় একটা ভঙ্গিতে থাকবে, রাজকীয় একদম, ঠিক আছে, মনে হচ্ছে একদম বাপের রাজত্বে বসে চলে আসছে, রাজ সিংহাসনে বসে পড়ছে। এইরকম আহ এদের অ্যাটিটিউডটা থাকে, ঠিক আছে। তো ওয়েটিং রুমে এদের যে অ্যাটিটিউড, এদের যে পোস্টার, এগুলা হলো অ্যারোগেন্ট, খুব অহংকারী ভঙ্গিতে আমরা দেখতে পাবো, ঠিক আছে, খুব অহংকার, অ্যারোগেন্ট পোস্টার এদের মধ্যে আমরা পাই। তো সে এমন একটা ভঙ্গিতে থাকবে যেন মনে হবে যে সে একজন গ্রেট পার্সন, একজন ওয়েলদি পার্সন, সে আপনার সাথে কথা বলতেছে, আপনার কাছে মনে হবে যে বড় কোন একটা রাজনৈতিক নেতা চলে আসছে, বড় একটা কোম্পানির সিও চলে আসছে, একটা ফ্যাক্টরি মালিক চলে আসছে, একটা শিল্পপতি, একটা টাইকন চলে আসছে, এটা আপনার কাছে মনে হবে। তো তবে একটা বিষয়, এটা কিন্তু সব ক্ষেত্রে এরকম প্রদর্শনী থাকবে তা কিন্তু না, আমি বুঝাচ্ছি যে একটা লেভেলের এরকম হয়। হ্যাঁ, তো এরকম যদি আপনি দেখেন, আপনি যদি তার বসার স্টাইলটা চিনে ফেলতে পারেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনি মেডিসিনটা ধরে ফেলতে পারবেন। চেয়ারে পায়ের উপরে পা তুলে বসবে, এদিক ওদিকে এরকম করে তাকাবে, একটু এদিক ওদিকে দেখবে, পাশে দেখা যাচ্ছে যে ওয়েটিং রুমে পাশে রুগীর সাথে নিজে থেকেই কি কতদিন থেকে আসা হয়, হ্যাঁ, রুগী হয়তো বললো যে 4-5 মাস থেকে ওষুধ খাচ্ছে, কি উপকার টুপকার কিছু হয়তো হয়তো, এইভাবে ছোটখাটো কিছু না কিছু ইনকোয়ারি করবে, যে তাকাচ্ছে, এই তাকানোটা কিন্তু ইনকিউসিটিভ, কিউরিয়াস না কিন্তু ইনকিউসিটিভ, এদিক ওদিক থেকে সে ইনফরমেশন নিতে চাচ্ছে। কেন এরকম করে? সে তো গ্রেট পার্সন, এটাও তাকে দেখাতে হবে, সবকিছু খোঁজ, হ্যাঁ, ওষুধ টষুধ ঠিক মতো দিতে পারে তো, ডাক্তার সাহেব দিতে পারে তো, ডাক্তার সাহেব তো বলে, ডাক্তার ঠিক মতো দিতে পারে তো, এইরকম কথাবার্তা কিন্তু আপনার ওয়েটিং রুমে এসে বলবে। তো এবার সে যখন আপনার চেম্বারে প্রবেশ করলো, ওইখানের অ্যাটিটিউডটা ছিল এক ধরনের, এবার চেম্বারে প্রবেশের পরের অ্যাটিটিউড লম্বা সালাম, আসসালামু আলাইকুম, হ্যাঁ আদাব, আদাব, আদাব ডাক্তার সাহেব আদাব, গলার ভয়েস, গ্রিটিংসটা এইভাবে জানাবে, হাত করে না এরকম,
এটার মধ্যে কিন্তু আপনি বুঝতে পারবেন, আপনি এই পেশেন্ট প্রথম আসলে আপনি বুঝতেই পারবেন, তার ভোকাল কর্ডের পাওয়ার দেখে আপনি বুঝতে পারবেন যে এটা ভিরেট ট্রাম। আরেকটা মজার জিনিস আঙ্গুল গুলার দিকে, ধরেন এসে ইয়ে করছে, দেখাচ্ছে, সালাম দিচ্ছে, যাই করুক, এর আঙ্গুল গুলার মধ্যে দেখবেন অনেক আংটি পড়া। গলার চেন, যদি গলায় চেন থাকে, আমরা চেন, মহিলারা কি করে, চেনটা গলায় রেখে দিল, ভিতরে ব্লাউজ বা জামার মধ্যে ঢুকে গেল, তা না, একদম গলার বাইরে বাড়িয়ে চলে আসবে। এই যে একটা ডিসপ্লে, এই ডিসপ্লেটাতে কি বোঝাচ্ছে, এই যে ডিসপ্লে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে আঙ্গুল, গলার চেইন দেখানোর যে ইয়া, এইটাতে কি বোঝাচ্ছে, এটা কেন তার মধ্যে প্রয়োজন, এই ডিসপ্লে এবং তার আচরণ, ওই যে কথা বলা, সালাম দেওয়া, সেলুট দেওয়া, নমস্কার জানানোর যে ভাব, যে অ্যাটিটিউড, ঠিক আছে, এর মধ্যে কিন্তু এক ধরনের ডোমিনেটিং, এক ধরনের প্রভুত্বের ভাব থাকে। ঠিক আছে, এক ধরনের প্রভুত্বের ভাব থাকে। একটা ছোট্ট, আমি একটু আগে একটা ভিডিও দেখতেছিলাম, ভিডিওটা আপনাদের সাথে একটু দেখাই। কিছুই না, এটা ভিডিওটা আমি বলবো না, জাস্ট অ্যাটিটিউডটা যাতে একটু মাথায় থাকে, এই জন্য আমি এটা একটু দেখাতে চাই। এটা এমনি একজনের একটা লাইভ প্রোগ্রাম, দেখেন, পোস্টার বোঝানোর জন্য। দেখেন আঙ্গুলগুলা দেখেন, হ্যাঁ, আঙ্গুলগুলাতে কতগুলো আংটি, হাতে ব্রেসলেট, এর গলায় অবশ্য মালা নাই, সবার থাকবে তা না, কিন্তু এই এই টাইপের পোস্টার, এই জামানায় দুই হাতে কিন্তু আংটি, আরেকটা হাত কই, এই যে দেখেন, এই হাত দেখেন, দুই হাতেই দেখেন, এই প্রত্যেকটা আঙ্গুলে, কোন আঙ্গুলে আবার দেখলাম দুইটা করে আংটি। ঠিক আছে, এখন আংটি দেখলেন মানে ভিরেট টার্ম নিয়ে নিলেন তা না, আপনার মাথায় আসতে হবে ভিরেট টার্মরা এরকম হতে পারে। তো এই পার্সনের আমি কথা শুনছিলাম, এবং তার কথার মধ্যে একটা প্রাউডি ম্যানার থাকে, প্রাউডি, প্রাউডি ভাব, প্রাউড, অনেক বেশি, প্রাউডের বাংলা কি, অনেক বেশি গর্বিত ভাব। হ্যাঁ, এমন ভাবে কথা বলবে, এই পেশেন্ট গুলো আপনার সাথে কথা বলবে যে আমাদের বিশাল বড় লোক চলে আসছে, অনেক বড় পুঁজিপতি, বিজনেস টাইকন, এরকম আপনার কাছে মনে হবে। তো এই স্টেজে আমরা অনেকগুলো রুব্রিক্স পাই, অনেক ধরনের রুব্রিক্স আছে, সব তো আসলে এইভাবে আলোচনা আনা সম্ভব না, যেগুলা বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে এই রুব্রিক্সটা পাওয়া যায় ইগোটিজম। হ্যাঁ, ইগোটিজম, ইগোটিজমের কম একটা, এটারই আরেকটা ইয়ে দেওয়া আছে, ইগোটিজম সেলফ স্টিম। এটা খুব পারফেক্ট একটা রুব্রিক, ইগোটিজম সেলফ স্টিম। সিনথেসিস আছে ইগোটিজম, আর কমপ্লিট আছে ইগোটিজম সেলফ স্টিম। হ্যাঁ, সেলফ স্টিমটা কি, আমরা কি জানি সেলফ স্টিম, আমরা সেলফ স্টিম কাকে বলি? সেলফ স্টিম, এস্টিমেট, নিজের সম্পর্কে এস্টিমেট। সেলফ এস্টিমেট, এস্টিমটা হচ্ছে নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা, অনেক বেশি বড় ধারণা, নিজেকে অনেক বেশি বেস্ট মনে করা, গুরুত্বপূর্ণ মনে করা। হ্যাঁ, এটা হলো সেলফ এস্টিম। নিজেকে অনেক দামি মনে করা, আত্মমর্যাদা, গরিমা সম্পন্ন মনে করা, সেলফ এস্টিম। আর ইগোটিজম, দেখেন এখানে দেওয়া আছে ইগোটিজম কমা সেলফ এস্টিম, তার মানে দুটো ওয়ার্ড কিন্তু একই না, কিন্তু কাছাকাছি। তাহলে ইগোটিজম কি, ইগোটিজম, ইগোটিজম হলো ব্যক্তিকে অনেক উঁচুতে রাখে। আমরা মেডোরি নামের ইগোটিজম কিভাবে তৈরি হয় বলেছিলাম, মনে আছে কারো? মেডোরি নামের ইগোটিজম, স্যার সে অনেক কাজ করতে পারে এবং তার উপর যখন সবাই হচ্ছে মানে যে মানে সে যে অনেক কাজ করছে তখন তার মধ্যে ধীরে ধীরে একটা ইগোর সৃষ্টি হয়, সে অন্যেরটা মেনে নিতে চায় না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সুন্দর। অনেক বেশি যে কাজ করে সে তো বলবেই, তাই না? এইবার এটাও কিন্তু একটা অ্যাডাপ্টেশন, প্রথম দিকে ইগো ছিল না, বারবার কাজ করছে এবং নিজের আমি অনেক পারি, আমি অনেক করেছি, করতে করতে তার মধ্যে ইগোটিজম তৈরি হয়ে যায়। সে যখন কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে বলে, সে তার মতন করে করছে না, তখন সে তার ইগোটাকে বাস্টে উঠে পড়ে, হ্যাঁ কেন করবে না, এরকম একটা বিষয় যায়। তো ইগোটিজম হচ্ছে,
ইগোটিজমে থাকা ব্যক্তি নিজেকে অনেক উঁচুতে মনে করে, আমি অনেক উঁচুর কিছু একজন, আমি কলেজের প্রিন্সিপাল, আমি প্রফেসর। ইগো তৈরি হয়ে যায়, আমি এইরকম, আমি এটা করতে পারি, আমি ওইটা করতে পারি, অন্যরা তো আমার মতো করতে পারে না, অন্যরা তো এই চেয়ারে বসার যোগ্যতা, কারণ আমার যোগ্যতা আছে। তার মানে কি আমি অন্যদের থেকে উপরে, তাই না? আমার যোগ্যতা আছে, আমি এই চেয়ারে বসতে পারি, আমি লেকচার দিতে পারি, তার মানে অন্যদের থেকে আমি উপরে। তো আমরা প্র্যাকটিক্যালি আমাদের ক্লিনিকে ইগোটিজমটা কখন নিই? যখন রুগীরা এসে বারবার বলতে থাকে আমি আমি আমি, আমার আমার আমার, আমাদের আমাদের বলে না, আমি আমি আর আমার, আমি আর আমার, এরকম যখন বলতে থাকে তখন কিন্তু আমরা ইগোটিজমটাকে নিই। একবার দুবার বললো তখন কিন্তু আমরা নিই না। ধরেন যে রুগী আসছে, এসে কথা প্রসঙ্গে সে বলছে যে ডাক্তার সাহেব আমি বিয়ে করেছি, আমি বাচ্চা কাচ্চা হয়েছে, বাচ্চা কাচ্চা লালন পালন করি, সকালে উঠে ঘরের কাজ কাম করি, শ্বশুর শাশুড়িকে চা দিই, হ্যাঁ চাকরি, তারপরে রেডি টেডি হয়ে চাকরিতে যাই, যে টাকা ইনকাম করি, আমি এটা করি ওটা করি, আমার সংসার আমার টাকায় চলে, শ্বশুর বাড়ির লোকজন আমার টাকায় চলে, আমার শালিক আমার ননদকে আমি পড়াই, আমার দেবরকে, আমি, সে ঢাকায় থাকে, আমি তাকে ঢাকায় টাকা পাঠাই। এই যে বারবার আমি, এটা তো বলার দরকার নাই। এই যে বারবার আমি, যেটা শুনতে, আমি ওয়ার্ডটা শুনতে, আমরা ছোটবেলায় বাংলা গ্রামার পড়তাম যে সর্বনামের আহ, একটা কি যেন ছিল, সর্বনাম বা নাউনের আহ, অযাচিত ব্যবহার, এই টাইপের একটা গ্রামারের ইয়ে ছিল। তো এরাও এরকম এই দোষে দুষ্ট, বারবার আমি আর আমার আমার করতে থাকবে। তখন আপনি চোখ বন্ধ করে ইগোটিজম রুব্রিক্সটাকে নিয়ে নেবেন। তো এই ক্ষেত্রেটা, এই যে পার্সনটার কথা বললাম, যে আমি সকালে উঠে ঘর ঝাড় দিই, সকালে উঠে বাজারে যাই, চাকরি করি, আমি শ্বশুর বাড়ির লোকজনকে চালাই, এই যে এই কথাগুলোর মধ্যে কি ভাবনাটা থাকতেছে? এই যে বারবার বলতেছে আমি সকালে উঠে ঘর ঝাড় দিই, বাড়ির কাজ করি, শ্বশুর বাড়ির লোক চালাই, এই যে এই কথাটা বলতেছে, এর মধ্যে কিন্তু কোনো ভালোবাসা নাই, এর মধ্যে হচ্ছে ডোমিনেশন অনেক বেশি, এর মধ্যে আমি চালাই। ভালোবাসা যদি থাকতো সে কিন্তু ওইভাবে ইয়ে করতো না। এর মধ্যে ডোমিনেশনের বিষয়টা অনেক বেশি। ইগোটিজমে থাকা ব্যক্তি কি করে? সামনের পার্সনকে কন্ট্রোল করতে চাই, সামনে যে আছে তাকে কন্ট্রোল করতে চাই। এছাড়া এই স্টেজে আমরা আরো দেখতে পাই পম্পাস ইম্পর্টেন্ট, অনেক বেশি বেশি বড় বড় কথা বলতেছে, পম্পাস ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাই ডেলুশন, গ্রেট পারসন হি ইজ এ, ডেলুশন গ্রেট পারসন হি ইজ এ, ডেলুশন ওয়েলথ অফ, এটা আমরা পাই। তারপরে পাই হচ্ছে, আমরা এগুলো সব আলোচনা করব, ডেলুশন র্যাঙ্কড, হি ইজ এ র্যাঙ্ক পারসন, delusion ranked, he is a ranked person, delusion prince, he is a prince, আমরা এটাকে তো খুব ভালোভাবেই পাই। তো এই ডেলুশন প্রিন্স, স্যার সেলফ স্টিমটা আরেকটু বলেন, জি সেলফ স্টিমটা আরেকটু বলেন। আচ্ছা, সেলফ স্টিম মানে কি? বললাম সেলফ স্টিম মানে হচ্ছে নিজের স্টিম, আত্মমর্যাদা, নিজের নিজের গরিমা, ঠিক আছে? এটাকে সে নিজেকে দামি মনে করে, সে অনেক গুরুত্বপূর্ণ মনে করে। ইগোর কাছাকাছি, মানে ইগোর সাথে কিন্তু এটা দেওয়া আছে, সেলফ স্টিম কিন্তু আলাদা কোনো রুব্রিক্স না, ইগোটিজম এবং সেলফ স্টিম কমাতে বোঝানো আছে। তো এই যে নিজের সম্পর্কে অতিরিক্ত ধারণা, এটা আপনি একটা পেশেন্টের মধ্যে কিভাবে মানে বুঝবেন যে তার মধ্যে অনেক বেশি নিজের সম্পর্কে সে উচ্চ ধারণা পোষণ করছে। সে তার কথোপকথনে প্রকাশ করবে, আমি এটা করেছিলাম ওটা করেছিলাম, আমি এই এত কম টাকা নিয়ে ইয়ে করছিলাম, আমার মতন কেউ পারে না, আমার কোম্পানিতে এতগুলা এমপ্লয়ি আছে, আমি এইভাবে এই করতেছি। তার মানে কি, নিজের উপরে অতি উচ্চ ধারণা থেকেই তো সে এই কথাগুলো বলতেছে। তো এই ইগোটিজম আর সেলফ এস্টিম দুটো কিন্তু একই টাইপের জায়গা। আমরা ইগোটিজমটাকে নিই যখন অনেক বেশি আমি কথা বলে, আমি করছি আমার এই হ্যান ত্যান।
আর সেলফ স্টিমটাকে আমরা চিন্তা করি যখন এই আমি করার মাধ্যমে নিজেকে অনেক বড় মনে করতেছে, অনেক মানে সে বেস্ট এরকম মনে করতেছে, হ্যাঁ একদম খুব মর্যাদাবান একজন মনে করতেছে, তখন আমরা এটাকে নিই। বুঝতে পেরেছেন? আত্ম আত্মতুষ্টি নেওয়া যায় কিনা সেলফ স্টিম মানে? আত্মতুষ্টি, হ্যাঁ, এর ইয়েটা হলো মানে ফলাফলটা তো আত্মতুষ্টি, ফলাফলটা আত্মতুষ্টি, কিন্তু প্রদর্শনীটা হচ্ছে সেলফ স্টিম বা ইগোটিজম। বুঝতে পারছেন? ফলাফল হলো আমি এগুলা করে কি হচ্ছে, আমি এই করেছি, আমি আপনাদেরকে এই শিখাই, আপনারা এটা পারতেন না, আপনাদের এই করছে, আপনার কেস আপনি সলভ করতে পারেন না, আপনার কেসটা আমি সলভ করে দিই। এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলা বলার পরে, এই কথাগুলা বলার পরে আমার মধ্যে কি হচ্ছে, আমি এই কথাগুলো বলে নিজের মধ্যে একটা একটা শান্তি, আত্ম একটা প্রশান্তি পাচ্ছি, আত্মতৃপ্তি পাচ্ছি। আত্মগরিমা, আত্মগরিমা। হ্যাঁ, গরিমা, আত্মগরিমা, গরিমাটা অনেক, তৃপ্তির থেকে আত্মগরিমাটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট হয়। ঠিক আছে? তো আমরা যেটা আসতেছিলাম যে ডেলুশন প্রিন্স হি ইজ, ডেলুশন প্রিন্স হি ইজটা কি? প্রিন্স কি? আমাদের প্রিন্স ওয়ার্ডটা বুঝতে হবে। প্রিন্স কাকে বলে? সে নিজেকে রাজপুত্র মনে করে। হ্যাঁ, রাজপুত্র মনে করে। রাজপুত্রটা কি? দেখেন, নিজের কোনো ক্ষমতা নাই, কিন্তু বাবার প্রভাব প্রতিপত্তি সেটাকে হ্যাঁ, গাইড করে আর কি। থ্যাংক ইউ, খুব মানে সুন্দর পরের ভালো ধাপে ভাই, ভালো জি। হয়েছে। হ্যাঁ, আমি এটা পরেই বলতাম, খুব সুন্দর বাড়ি ভাই, ভালো বলেছেন। প্রিন্স, প্রিন্স, আপনি চাইলে কি প্রিন্স হতে পারবেন? আমি চাইলে প্রিন্স হতে পারবো? না স্যার। পারবো না, আমার বাবা তো রাজা না। কিন্তু এইখানে প্রিন্স হওয়ার বিষয়টা নিজে থেকেই হয়। ডেলুশন প্রিন্স ইজ, আমি চাইলে পারবো না, কিন্তু এই পার্সন পারে। এই জন্য তার মধ্যে একটা, সে মনে করে, তো ডেলুশন মানে কি? ডেলুশন মানে হচ্ছে, কি বলেছিলাম, ডেলুশন মানে পেশেন্ট মনে করছে, পেশেন্ট অনুভব করছে, পেশেন্ট ফিল করছে, তাই তো? তো এই যে প্রিন্স, যখন আমি মানে আমি পেশেন্ট ভেরেট্রাম, আমি যখন মনে করছি যে আমি একজন পেশেন্ট, তার মানে কি আমার মধ্যে আলটিমেটলি একটা গরিমা চলে আসছে, যে আমার বাবার এত কিছু আছে, আর সবকিছু তার, কিন্তু এগুলার আসলে আলটিমেট মালিক তো আমি, কারণ বাপের সম্পত্তির মালিক তো উত্তরাধিকার সূত্রে সন্তানই হয়, তাই না? তো এই ডেলুশন প্রিন্সটাকে আসলে অনেক ভাবে আলোচনা করা যায়। আমি একটা কেস বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, এটা অনেক আগেকার কেস, লকডাউন চলাকালে, প্রথম লকডাউন যখন শুরু হলো, প্রথম 7 দিন তো কাউকে বাড়াতে দেয়নি আমাদেরকে। আমার মনে আছে পুরো লকডাউনের সময় আমি 7 দিন মাত্র চেম্বার করতে পারিনি। সেই 7 দিন হচ্ছে খুলতেই দিত না কিছুতেই। মানে প্রথমে ইয়ে ছিল যে ডাক্তাররাও তো পারবে না, মানে আমাদের মতন ডাক্তাররা পারবে না, শুধুমাত্র মানে অথরাইজড যে জায়গাগুলো আছে সেগুলো খোলা থাকবে। প্রথম 7 দিনের এই নিষেধাজ্ঞা ছিল, সেই 7 দিন আমরা খুলতে পারিনি। কিন্তু এরপরে যখন খুললাম, তখন রোগী আসা শুরু হলো। আমরা তো অনেক ডাক্তারকে দেখেছি যে এইরকম বড় কাঁচের চেম্বার দিয়ে একদম সেই রকম, তাই না? আপনাদের এই খুব বেশি দিন আগেকার কথা না তো, 2 বছর 3 বছর আগেকার কথা, আপনাদের ভুলে যাওয়ার কথা না। এলোপাথি ডাক্তাররা তো আসতোই না, মোবাইলে হোয়াটসঅ্যাপে ইয়ে করতো, আর পিপি পরে মুখে সিল, এই ফেস সিল, তারপরে গ্লাস, কত কি করেছে বিশ্বাস করেন। মানে একদম, মানে এটা আমি গর্ব করছি বা ইয়ে করছি না, আমাদের অনেক হোমিও ডাক্তাররা এই কাজ করেছেন। আমরা তো কোনো কিছু পিপিও পরিনি, শুধু মাস্ক, কখনো ডবল মাস্কও পরিনি, হাতে গ্লাভসও পরিনি, জাস্ট যেটুক করা দরকার ছিল সেটুকুই করেছি। চোখে মুখে হাত দিইনি, হাতে বারবার যে স্যানিটাইজ করতে হবে সেটাও করিনি। কিন্তু বাসায় এসে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছি। কেন করেছি? বাবা মা আছে, বৃদ্ধ, বাচ্চারা ছোট, কাপড় খুলে এসে কিচ্ছু করিনি। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। শুধু আমার না, আমাদেরকে যারা পড়ে গেছে হাজারো রোগী আমরা দেখেছি, হাজারো রোগী, তাদের
কোনো প্রবলেম হয়নি। আইসিইউ আমরা এক গাদা, আমাদের রেজিস্ট্রার স্যার আমাকে বলেছিল যে তুমি একটা করো, পেপার তৈরি করো, তোমার হয়েছে। মানে আমাদের কিছু লোকজন ছিল, তারা জানতো যে আমরা ধুমাই। অনেক হোমিও ডাক্তারকেও দেখেছি চেম্বার খোলেনি, বলেও খুলেনি, খুললেও একটা নির্দিষ্ট, কিন্তু আমরা জানতাম যে আমরা কিভাবে এটাকে ট্যাকেল করতে পারবো। যাক, ওটা অন্য বিষয়, এটা আমার সেলফ স্টিম হয়ে যাচ্ছে। আমি ওইদিকে যেতে চাচ্ছি না। তো করোনা লকডাউন চলাকালে এক মহিলা আসছিল, তো আসলে জিজ্ঞাসা করলাম যে আপনার কি হয়েছে। তো মহিলা বলতেছে, তখন তো ধরেন যে একটু যদি গা গরম গরম লাগে, হ্যাঁ, বা একটু যদি খুশখুশানি ভাব থাকে, বা দু একবার যদি হাঁচি দেয়, তাহলে তো শেষ। সবার আতঙ্কটা এরকম ছিল। তো সে বলতেছে যে গলার মধ্যে একটু ফুসফুস করছে। মহিলাটা আসছে আহ খুব বেশি দূর থেকে না, কাছেই, মানে কাছে হলেও হয়তো 5-7-10 মিনিটের ডিস্টেন্স। মাস্ক না পরে আসছে, মাস্ক পরেনি, না পরে চলে আসছে। মাস্ক না পরে যে সে কি করে বাড়ালো সেটা আমি, আমার মাথায় আসলো না। সে সময় তো মাস্ক না পরে বাড়াতে দিত না। তো যাক, সে যখন চলে আসছে, তা আমি বললাম আপনি মাস্ক পরেননি কেন, বাইরে তো আপনাকে পুলিশ ধরলে করবে, আর আপনার তো এই সময় সতর্কতামূলক মাস্কটা তো পরা উচিত, আপনি অন্য কিছু করেন আর না করেন। তো এবার সে উত্তর দিচ্ছে যে যখন কিছু হবে তখন দেখা যাবে, এতদিন তো আর কিছু হয়নি। তো এই যে কথাটা বললো, যখন হবে তখন দেখা যাবে, এতদিন তো এখন তো আর কিছু হয়নি, তো এটার মধ্যে কি, এইটুক কথার মধ্যে কি ভাবনা লুকে আছে? আমি মাস্ক পরিনি, মাস্ক ছাড়া আমি বাইরে বের হয়েছি, আমি আবার বলতেছি যখন কিছু হবে তখন দেখবো, এখন তো আর কিছু হয়নি। এই কথার মধ্যেও কিন্তু এক ধরনের সেলফ স্টিম, এখানে কিন্তু ইগোটিজম নাই, এখানে কিন্তু এক ধরনের সেলফ স্টিম লুকায় আছে। যদিও আমাদের দুটো রুব্রিক্স একই, ইগোটিজম এবং সেলফ স্টিম, দুটো একই রুব্রিক, আপনি আলাদা করে নেওয়ার সুযোগ নাই। সেলফ স্টিমতে আলাদা কোনো রুব্রিক্স নাই, আমাদের রেপার্টরিতে কমপ্লিটে যান অথবা সিনথেসিসে যান, দুটোতে এই দুটো মানে একই, কিন্তু দুটোর মধ্যে এই পার্থক্যটা এখানে। এই যে সেটা কিন্তু দেখে নেবনি, কি হবে দেখা যাবে, এটা কি একটা আত্মগরিমা, সেলফ স্টিম, এই এই স্টেটমেন্টের মধ্যে। জি বলেন। স্যার এখানে কি ওয়েলথি হয় না? সে ওয়েলদি তো হয়, নো প্রবলেম, ওয়েলদি ফিলিং আসে, সবই আছে, আমার আছে, কিন্তু ওয়েলদির আগে যে জিনিসটা আপনার চোখের সামনে আসবে ওই সিচুয়েশন কেন্দ্রিক। আমাদের তো সব জিনিস বিবেচনা করতে হয় স্থান কাল পাত্র বিবেচনায়, তাই না? স্থান কাল পাত্র বিবেচনায় আমাদেরকে সবকিছু করতে হয়। তখনকার পরিস্থিতি ছিল লকডাউন, আপনি মাস্ক ছাড়া তো বাসাতে বাড়াতেই পারবেন না, মাস্ক ছাড়া বাসাতে বাড়াতেই পারবেন না, ঠিক আছে? ডক্টর নজরুল ভাই, আপনি ভিডিওটা বন্ধ করেন, আপনার ভিডিওটা আসছে। তো এই যে মাস্ক ছাড়া সে আমার চেম্বার আসছে, এসে বলে যখন হবে দেখে নেব, এই ভাবনাটা হলো সেলফ স্টিম, ঠিক আছে? এবার জিজ্ঞাসা আপনি কি করেন, রুহিকে বললাম কি করেন, ও বলতেছে যে আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আমাদের এখানে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় আর কি, রাজশাহীতে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, অনেক বিশ্ববিদ্যালয় ছিল উঠে গেছে, কিন্তু এটা টিকে গেছে, নিজস্ব ভবন, অনেক বড় বিশ্ববিদ্যালয়, আপনারা যে কাউকে এখানে রেফার করতে পারেন, খুব ভালো, মোটামুটি ভালো মানের পড়ালেখা হয়। তো এইখানে বলতেছে যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আমি লতে পড়ি, হ্যাঁ লতে, বলার মধ্যে একটা ভাব, লতে পড়ি, না সরি, সে বলতেছিল বরেন্দ্র বিশ্ববিদ্যালয় লতে ভর্তি করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম আপনি কি করেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় লতে ভর্তি করে দিয়েছে, ভর্তি করে দিয়েছে মানে? তো বলতেছে আমার বাবা ভর্তি করে দিয়েছে। মানে সে ভর্তি হয়নি, বাবা ভর্তি করে দিয়েছে, ভালো করে বুঝেন, কথার মধ্যে ভাঁজ আছে। সে তো বলতে পারতো আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে লতে পড়ি, এটা বলতে পারতো। এ না বলে বলতেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে লতে ভর্তি করে দিয়েছে। কথার মধ্যে ভাঁজ দেখেন, কথা ওয়ার্ড চয়েস এর মধ্যেও কিন্তু আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আপনি যদি এই সূক্ষ্ম জিনিসগুলো ধরতে যান, হোমিওপ্যাথি সূক্ষ্ম জিনিস, আপনাকে বিবেচনা করতে হবে সূক্ষ্ম দিয়ে, ঠিক আছে? তো ভর্তি করে দিয়েছে মানে আমার বাবা ভর্তি করে দিয়েছে। আপনার বাবা, আপনার বাবা কি করেন? উনি শ্রমিক দলের সভাপতি, মানে শ্রমিক লীগের আর কি, আমি দল বললাম, যাই হোক, শ্রমিক
শ্রমিক দলের মহানগরের সভাপতি, দেখেন মহিলা, মহিলা কি হবে? প্রিন্সেস, কিন্তু সে তো প্রিন্সেস না। মহিলা মহিলা হলে তো প্রিন্সেস হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে আছে প্রিন্স। মহিলার আচরণটা দেখেন, একদম প্রিন্সের মতো, কথা বলার স্টাইলটা দেখেন প্রিন্সের মতো। ঠিক আছে, ভিরেট্রাম হলো ডাটি প্রিন্স, এটা নোট করে নেন। ভিরেট্রামের প্রিন্সরা হয় ডাটি, ক্রুয়েলিটিতে ভরপুর, একদম ক্রুয়েলিটিতে ভরপুর। আপনি আমি ক্লিপ দেখাবো আজকে না, আপনি ইয়ে দেখবেন, সিনেমাটার নাম হলো গ্ল্যাডিয়েটর। গ্ল্যাডিয়েটর একটা প্রিন্স আছে, ওই প্রিন্সের ক্যারেক্টারটা দেখবেন, পুরা ক্রুয়েলিটি এবং একদম পারফেক্ট ভিরেট্রামের একটা ক্যারেক্টার ওইটা। তো যাক, তার মধ্যে আরো কিছু এই আমরা তো আছি এখন ইগো লেভেলে, তাই না? আমরা ইগো লেভেলটা বোঝার চেষ্টা করছি। এই ইগো লেভেলের মধ্যে আমরা আরো কিছু রুব্রিক্স পাই। ডেলুশন ডিস্টিংগুইশড হি ইজ, ডেলুশন ডিস্টিংগুইশড হি ইজ, আইডিয়া অ্যাবান্ডেন্ট, তারপরে মেন্টাল পাওয়ার ইনক্রিজড। এই মহিলার কিন্তু মেন্টাল পাওয়ার ইনক্রিজড বলা যায়, তাই না? আইডিয়া অ্যাবান্ডেন্ট, ক্লিয়ারনেস অফ মাইন্ড। আমি রুব্রিক্সের লিস্ট গুলো দিয়ে দেব, তারপরে আপনারা দেখে নেন। তারপর ফ্লপিশ, ফ্লপিশ, ঠিক আছে। তো এই বিষয়গুলা, এই যে যে ইয়েগুলা বললাম, রুব্রিক্স গুলা দিলাম, আলোচনা যেটা করলাম, এই জিনিসগুলাই মূলত তার ইগোকে পাম্প করে, ইগোকে একদম ফুলায় ফাঁপায় দেয়। আমরা মেডোরি নামের ইগোকে ফুলায় ফাঁপায় দেয় কি দেখলাম? মেডোরি নামের হাইপার অ্যাক্টিভিটিস, অনেক বেশি ভাইটাল ফোর্স অ্যাক্টিভ ছিল। এই জন্য সে, ওই যে মহিলাটার কথা ভাবেন, প্রেগনেন্ট মহিলা, 8টা ডেলিভারি, সে সব কাজ করতেছে, ননদের বিয়ের যাবতীয় দায়িত্ব সে নিয়ে নিয়েছে, কি করতে হবে, কোথায় রান্না হবে, কোথায় অনুষ্ঠান হবে, কোথায় আত্মীয় স্বজন থাকবে, কারা কারা আসবে, সবকিছু সে করতেছে। একজন ডেলিভারি আফটার মহিলা এরকম করতে পারছে। এটা কেন করতে পারছে? তার হাই স্পিডের কারণে, তার ভাইটাল ফোর্সের স্পিডের কারণে, তার মধ্যে যে টেমারিটি কিক্স, তার মধ্যে যে কিক্সটা কাজ করে, এই কিক্স এর কারণে সে করতে পারতেছিল। হ্যাঁ, আর ভিরেট্রামের মধ্যে কি কাজ করছে, ইগোটা কি করে পাম্পিং হচ্ছে, কি করে? এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, নিজের সেলফ স্টিম, নিজের নিজেকে ফ্লপিশ করছে, নিজেকে প্রিন্স ভাবতেছে, নিজেকে গ্রেট ভাবতেছে, নিজেকে লিডার ভাবতেছে, তাই তো? নিজের আইডিয়া সবচেয়ে বড় আইডিয়া, সে ডিস্টিংগুইশ পারসন, এই বিষয়গুলোর ভাবনা তার মধ্যে ইগোটাকে জন্ম দিচ্ছে। তাহলে দেখেন, ইগোটিজমের মধ্যে আমরা অনেকগুলো মেডিসিন আছে, তার মধ্যে 2টা মেডিসিন তো আমরা দেখলাম আজকে, ভিরেট্রাম দেখলাম, গতদিনই আমরা দেখলাম মেডোরিনাম। তাহলে দুইজনের ইগোতে থাকার কারণ দুই ধরনের হলো, দুইজনের প্রেজেন্টেশনও দুই ধরনের হলো। এইভাবে আমাদের আসলে প্রত্যেকটা রুব্রিক্স মেডিসিন ওয়াইজ পড়া উচিত, ঠিক আছে? তো আমি এই যে মেসেঞ্জারে যে মেসেজ সেকশনে যে রুব্রিক্স গুলা দিয়ে দিলাম, এই রুব্রিক্স গুলা যদি আপনারা একটু ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করেন, একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, তাহলে পাবেন এই পার্সন গুলা হচ্ছে খুব প্রাউডি পার্সন, এবং সাথে সাথে এদের অন্তঃশ্বাস শূন্য, অন্তঃশ্বাস শূন্য। হ্যাঁ, ভ্যানিটি, ভ্যানিটি আমরা ভিরেট্রামে পড়েছিলাম। ভিরেট্রামের ভ্যানিটির ধারণা কিন্তু আরেক ধরনের। মিডোরি এই ভিরেট্রাম বলছি আমরা, কি ভ্যানিটি পড়েছিলাম কোথায়? বেলেডোনাতে। বেলেডোনার ভ্যানিটি কিন্তু এক ধরনের ছিল, ভিরেট্রামের ভ্যানিটি কিন্তু আরেক ধরনের। আমরা আলোচনায় আসব। তো আমাদের মধ্যে আমরা রুব্রিক্স পাই ডেলুশন প্রাউড, ডেলুশন প্রাউড, ডেলুশন ভ্যানিটি, ডেলুশন ভ্যানিটি। এর ভ্যানিটি হলো, বেলেডোনার ভ্যানিটি কি ছিল? বেলেডোনার ভ্যানিটি কি ছিল দেখি, কার মনে আছে? কারো মনে নাই? 3 দিন আগে আগের মেডিসিনটাই পড়ালাম বেলেডোনা। বেলেডোনার ভ্যানিটি কি ছিল? প্রথম দিনই পড়াইছিলাম, যে কারণে সেই ওই যে দাগ নিয়ে আসা, কালো একটা দাগের মহিলা আপনার কাছে আসলো, আমার কাছে আসলো। কি ভ্যানিটি কি কি বলেছিল?
তার বান্ধবী তাকে দেখিয়ে দিছিল তার স্পটটাকে, এটা হ্যাঁ, তার কাছে ছিল। তখন আমি কি বলেছিলাম, ভ্যানিটি, কেন ভ্যানিটি নিয়েছিলাম? দেখতে খারাপ লাগে। কারো মনে নাই? আমি বলেছিলাম টু বি লুক বিউটিফুল, আমাকে সুন্দর দেখাতে হবে। বেলেডনের কাছে ভ্যানিটির বিষয়টা ছিল আমাকে সুন্দর দেখাতে হবে, আমাকে লোকজন প্রশংসা করবে, আমার সাথে খাতির করবে। আর আমার মুখে দাগ, আমার মুখে পিম্পল, এই দাগ টাগ দেখলে তো মানুষ আমার কাছে আসবে না, আমাকে কুৎসিত বলবে, বিশ্রী লাগবে। এই জন্য যেভাবেই হোক আমাকে ভালো দেখাতে হবে, আমাকে সুন্দর দেখাতে হবে। এই জায়গা থেকে ভিরেট্রামের ভ্যানিটি ছিল, আর এই কি বলে বেলেডনের ভ্যানিটি ছিল। আর ভিরেট্রামের ইয়েটা কি ভ্যানিটি? ভিরেট্রামের ভ্যানিটি হলো নিজের সম্পর্কে অতিরিক্ত গর্ববোধ, অতিরিক্ত। এই প্রিন্সের যে বিষয়, কি করলাম, প্রিন্সের যে বিষয়, এটা থেকে তার মনের মধ্যে চলে আসছে গর্ববোধ। ঠিক আছে, তো যাক, আমরা আলোচনা করব ভিরেট্রামের ভ্যালিডিটির কিভাবে কি হয়, সেটাও আমরা আলোচনা করব। তো ভিরেট্রাম অ্যালবামকে আমরা কি বললাম? ডার্টি প্রিন্স। এরা খুব নিষ্ঠুর। আর এই যে তার ভ্যানিটি, তার এই যে প্রাউডি নেচার, ডেলুশন প্রাউড, মানে সে মনে করছে সে খুব প্রাউড, অতিরিক্ত গর্ববোধ, এইটা বেসিক্যালি ভিরেট্রাম অ্যালবামকে নিষ্ঠুর তৈরি করে ফেলে, হটি বানায় ফেলে। আমাদের রুব্রিক্স আছে হটি, আমাদের রুব্রিক্স আছে রুডনেস, রুড, নিষ্ঠুর, নিষ্ঠুর বানায় ফেলে। আমরা এই ব্যক্তির মধ্যে হটিনেস দেখতে পাই। হটিনেসের ব্যক্তি কি করে? অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, অন্যকে খোঁচা মারবে, খুঁজে খুঁজে বাইর করবে কার কি দোষ আছে, আবার ধরে ধরে খোঁচা মারবে, অপমান করবে, নিগৃহীত করবে। সে এরা কি করে, আপনার চেম্বারে আসবে ইগো লেভেলে, এরা আপনার চেম্বারে আসবে, এসে অনেক উচ্চ স্বরে কথা বলবে, মনে হবে যে একটা ভিআইপি পার্সন কথা বলতেছে, এমন ভাবে কথা বলবে অন্যরা বুঝতে পারবে যে কিছু একটা হচ্ছে। আপনার সাথে কথা বলছে, পাশের রুমের পেশেন্টরা বুঝতে পারছে, কিন্তু এই পার্সন হয়তো বা ক্যাপাসিটি নাই, ক্যাপাবিলিটি নাই, কিন্তু সে শো আপ করছে। এরা যদি আনন্দ ফুর্তিও করে, এরা যদি মজ মাস্তিও করে, তাহলেও সেটা নিজের জন্য করে। তারা অন্যের জন্য, অন্যের কি হচ্ছে সে বিষয়ে মোটে খেয়াল রাখে না। এরকম অহংকারী, এরকম অ্যারোগেন্স আমরা সব জায়গায় দেখতে পাই, সব জায়গাতে, ক্ষেত্র বিশেষে তার প্রকাশটা আলাদা থাকে, কিন্তু এই অ্যারোগেন্স বিষয়টা আমরা সব জায়গায় দেখতে পাই। তবে একটা বিষয়, যে ভিরেট্রাম অ্যালবাম যদি আপনার কাছে ডিজিজ স্টেজে আসে, তখন সেরকম হয়তো বা প্রদর্শন নাও করতে পারে। এটা একটা বিষয়, এটা মাথায় রাখতে হবে। তো ডাক্তারের সামনে বা আরেকজনের সামনে সে যখন কথা বলবে, তখন সে যে খুব রেসপেক্টফুলি কথা 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 বলতে হয়, সেরকম বিষয় কিন্তু এদের মধ্যে থাকে না। যে রেসপেক্টটা দেওয়া দরকার, প্রপার রেসপেক্ট প্রত্যেকের জন্য। বয়সে ছোট হতে পারে, বয়সে ছোট একজন পার্সনেরও কিন্তু রেসপেক্ট থাকে, সিনিয়রদের তো রেসপেক্ট আছেই, তো এইরকম রেসপেক্ট কিন্তু তাদের মধ্যে থাকে না। সে যদি ধরেন কথার কথা আপনাকে কোনো গ্রিটিংস, আপনাকে যদি ওয়েলকামিং জানায়, হ্যাঁ, কোনো শুভেচ্ছা জানায়, এই সেই শুভেচ্ছা জানানোর তার ভয়েসের মধ্যে কোনো সম্মান থাকে না। আপনি শুধু অনুভব করবেন, আপনার কাছে মনে হবে কি সে সালাম দিল না গালি দিল, মানে আপনি অনুভব করবেন যে সে জাস্ট ফর্মালিটিস পালন করতেছে। সালাম দেয়, নমস্কার, আমি এই সিনটা মাথায় আসছে তো, সিনেমায় দেখি আমরা এরকম নেতা সেরকম করে সালাম দেয় না, এরকম করে একবারে ইয়ে করতেছে, ফর্মালিটিস পালন। আপনি খুব ডিপ লেভেলে যদি একটু থিঙ্ক করেন, একটু অবজার্ভ করেন, একটু দেখেন, তাহলে দেখবেন এখানে কোনো রেসপেক্ট থাকে না। আমাদের রুব্রিক্স আছে, এই রুব্রিক্সটা লিখে নেন।
আমরা এই রুব্রিক্সটা সালফার ইউজ করি এর এন্টি রুব্রিক্স হিসাবে। সেটা হলো রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, ল্যাক অফ, করতে হবে কি ল্যাক অফ রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম। তার আশেপাশে যারা থাকে তাদেরকে মোটেও সম্মান দেখায় না, রিয়েল রেসপেক্ট থাকে না, শুধু ফর্মালিটিস থাকে, শুধু শো আপ থাকে, শুধু শো আপ থাকে। আমরা সালফারের পেশেন্ট গুলাকে কি দেখেছি, রেভারেন্স অ্যারাউন্ড দোজ, এসে এমন ভাবে আপনাকে সম্মান দিবে। আমি একই কথা কেন বারবার বলি, আপনাদের যাতে মুখস্থ হয়ে যায়, কথা বললেই মনে হবে যে কথা বলি, কারণ সালফার একটা লার্নেড পারসন। সে হয়তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে নোংরা মনে হতে পারে, চুল ফুল উস্কো খুস্কো, আইনস্টাইনের মতন, নজরুলের মতন বাবরি দুলানো চুল, আইনস্টাইনের মতন চুল, গোপ গুলা এলোমেলো, দাড়ির মার্জিন গুলা ঠিক মতো নাই, এবড়ো থেবড়ো আমার মতো, এদিকে বড় ওইদিকে কোনো ট্রিম করার কিছু নাই, কিন্তু আপনাকে রেসপেক্ট দিচ্ছে সালফার। ভিরেট্রাম ঠিক অপোজিট, আপনাকে হয়তো গ্রিটিং জানাতে, সালাম দিচ্ছে, আদাব নমস্কার বলছে, কিন্তু তার মধ্যে রিয়েল রেসপেক্ট থাকে না, শুধুমাত্র ফর্মালিটি, শুধুমাত্র শো আপ। তো আমার পরিচিত একটা বাচ্চা ছিল, সে বাচ্চা কি করতো, ক্লাসের অন্য বাচ্চাদের সাথে সবসময় লেগে থাকতো, আমরা যেটাকে বলি টিংলাতো, তাদেরকে বিরক্ত করতো। ঠিক আছে, প্রত্যেকটা গার্জেন ওই বাচ্চার বিরুদ্ধে কমপ্লেন করতো, কিন্তু ওই বাচ্চা কি করতো জানেন, বাচ্চা একটা অদ্ভুত তার অ্যাডাপ্টেশন ছিল। সে তার সমবয়সী বাচ্চাকে চান্স পাইছে, ক্লাসে যায় কলম দিয়ে খোঁচা দিয়েছে। হ্যাঁ, এরকম মা কমপ্লেন করছে যে কলমের মাথা কতটা ক্রুয়েলিটি, কলমের মাথাতে খোঁচা দিয়েছে। ধরেন ছোট বাচ্চা 3-4 পড়ে, 3 এর বাচ্চা অনেক বড় অবশ্যই না, 3 এর বাচ্চা কত 9 বছর বয়স, কিন্তু এই হলো সব সময় সিনিয়রদের দেখলে সালাম দিবে, দেখালে সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম আন্টি, আঙ্কেল সালাম আলাইকুম, আমাদের ডাক্তার সাহেব আঙ্কেল সালাম আলাইকুম। ঠিক আছে, ক্লাসে ঢোকা মাত্র সবার আগে ওই যে আমাদের রিফাতের ভিডিওটা দেখেন না, রিফাতকে আমার খুব ভালোই লাগে শুনতে। রিফাত রিফাত আবার ভিড়ের না, তার বলার স্টাইল গুলো খুব সুন্দর, আসসালামু আলাইকুম, তাই না, জোরে জোরে সালাম ঠুকতো। সে বোঝে না সালামের অর্থটা কি, রিফাতের বিষয়টা আলাদা, কিন্তু এই বাচ্চাটার কথা বলতেছে, জোরে জোরে সালাম, গুড মর্নিং টিচার, জোরে জোরে গ্রিটিং জানাবে। তো আমাদের একটা ফ্রেন্ড ছিল, তার কথা মনে 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 পড়ে যায়। তো স্যারদেরকে সালামও দিবে, সাথে সাথে গালিও দিবে। আমাদের প্রত্যেকটা টিচারদের তো একটা করে নাম থাকতো, মানে কমন নাম, আমি নামগুলো এখন বলতেছি না। তো মানে স্টুডেন্টদের দেওয়ার নাম, সেই নামও বলবে, আবার সাথে গালিও দেবে, সালাম দিচ্ছে। আবার একটা স্যার ছিল সালাম, ওনার নামই ছিল সালাম, সালাম স্যার, সালাম স্যার, দেখা হলে খালি সালাম স্যার সালাম। এই যে এই টাইপের ইয়েগুলা করতো, সে যে সালাম গুলা দিত, তার মনের মধ্যে আসলে বেসিক্যালি কোনো রেসপেক্ট থাকে না, নো রেসপেক্ট, কোনো রেসপেক্ট নাই, দিতে হয় দেয়, আর ওই যে গালি দেয়, এমন এমন মুখ মুখ চোখ। আমার এক কলিগও আছে ওই রকম, সেও এরকম করতে যায়, এই কাজগুলো করে, মুখ চোখ মুখের বিড়বিড় করে বলতে থাকে, তখন সালাম দিল যে বিড়বিড় করে বলতে থাকে। তো এরকম এরকমটা কেন করে, তার যদি তার রেফারেন্স দেওয়ার যদি তার মনের মধ্যে নাই থাকে, দেওয়ার দরকারিটা কি, আর এরকম করার দরকারটা কি? এরকম করার অর্থটা হলো অন্যের চোখে ভদ্র সাজা, অন্যরা যাতে আমাকে সমীহ করে, অন্যরা যাতে আমাকে কদর করে, এই কারণে। কিন্তু কাদেরকে দেখেন, এই বাচ্চাটার কথা, আমি যে বাচ্চার কথা বললাম, সে খোঁচাচ্ছে ছোট বাচ্চাদেরকে, তাদেরকে গ্রিটিংস দিচ্ছে না, দিচ্ছে তার টিচারকে, আমি ডাক্তার আমাকে। তো এই অ্যাটিটিউডটাকে কি বলে আমি বলেছিলাম, বলতে পারবেন? এটা একটা পরীক্ষা, কি বলে এটাকে, কারো মনে আছে? হিপোক্রেসি হ্যাঁ, হিপোক্রেসি হিপোক্রেসি। আচ্ছা নিলাম হিপোক্রেসি, হিপোক্রেসি না, আমি এটা ক্লিয়ার করে বলেছিলাম। কারো মনে নাই? এটাকে বলে ভেনারেশন, এটাকে বলে ভেনারেশন।
ঠিক আছে, ভেনারেশন কি কি বলেছিলাম? ভেনারেশন, ভেনারেশন এই সম্মানটা হৃদয় থেকে আসে না। এই যে সালামটা দিল আমার বন্ধু বা আমার কলিগ, সেটা তার হৃদয়ের না। দেখা হলে জড়ে ধরবে, এই কৌসার ভাই আসসালামু আলাইকুম, আসেন ভাই, কিন্তু যখন গড়ায় ধরলো মুখটা এরকম করে বিড়বিড় করে গাল দিচ্ছে। তাহলে কি এই যে ভালোবাসা, এই যে এটা কিন্তু হৃদয় থেকে আসে না। ভেনারেশনের পেশেন্ট শুধুমাত্র সেই মানুষদেরকে, সেই ব্যক্তিদেরকে ইজ্জত দেয় যাদেরকে যাদেরকে সমাজ বা সোসাইটি গণ্য করে, যাদের অবস্থান সোসাইটিতে উঁচু, যাদের পজিশন স্পেশাল, এরকম পার্সনকে সে, এই ভেনারেশনে থাকা পেশেন্ট রেসপেক্ট দিবে। এছাড়া অন্য লোকজনকে তার সমমানের বা তার থেকে কমা, তাদেরকে সে রেসপেক্ট দেবে না। ভেনারেশনের পেশেন্ট শুধুমাত্র সেই লোকজনকে মান সম্মান দেয় যারা ওয়েল নোন, যারা পাওয়ারফুল। কারণ কারণ ওই রকম লোকজনের কাছ থেকে সে ফায়দা হাসিল করতে পারবে। বুঝতে পারছেন? উদ্দেশ্য, আপনাকে উদ্দেশ্যটা জানতে হবে সবসময়। হু, এই হোয়াই, হাউ, হোয়াট, এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করবে। সে কেন এরকম করলো, কেন গলায় জড়াই নিচ্ছে, নিয়ে গাল দিচ্ছে, হয়তো কুকুরের বাচ্চা বা আদার আদার ব্লা ব্লা গাল দিচ্ছে, অথচ সালাম দিয়ে বুকে জড়াই নিচ্ছে, একদম দেখা। তো এইরকম বিষয় ভিরেট্রাম অ্যালবামের মধ্যে থাকে। তো ভিরেট্রাম অ্যালবামের ব্যক্তিরা অনেক বেশি বোস্টার, অনেক বেশি ভ্যানিটি, বোস্টিং করে। বোস্টার নিয়ে তো আমি আলোচনা করেছি, করিনি? বোস্টার নিয়ে অনেক আলোচনা করেছি, আবারও করবো, দরকার নাই, আবারও করবো, আজকে না। এদের মধ্যে অনেক বেশি ভ্যানিটি থাকে, ফলস প্রাইড থাকে, ফলস প্রাইড, আত্মগরিমা, অহংকার, সেলফ স্টিম। তাদের হাবভাব, কথা বলার ভঙ্গি, জেস্টার একদম আলাদা প্রকৃতির। এফেক্টেশনে এফেক্টেশনে ভর্তি, শো আপ থাকে, রিয়েলিটি থাকে না। আমাদের রুব্রিক্স আছে এফেক্টেশন, জেস্টারস এন্ড অ্যাক্ট ইন। এফেক্টেশন, জেস্টার এন্ড অ্যাক্ট ইন, ঠিক আছে? এফেক্টেশন, ওয়ার্ড ইন, ওয়ার্ড, আমি ওগুলো বলতেছি পরে, ওয়ার্ড ইন, এফেক্টেশন, ওয়ার্ড এন্ড এক্সপ্রেশন ইন। কি বলেন ডাক্তার সাহেব, দুদিনে ভালো হয়ে যাবো তো নাকি? হ্যাঁ, দুদিনে ভালো হবো তো নাকি ডাক্তার সাহেব? এই যে জেস্টার নাড়াবে, হবে তো? একটু বলেন, আপনি একটু হা বলেন না, হা বলেন, দুদিনে হবে তো নাকি? সোমবারে আমার পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা, হবে তো, পারবো তো? এই যে তার হাত তুলে কথা বলা, তার জেস্টার, হাত তুলে বা জেস্টার মানে কি, অঙ্গ ভঙ্গি করা, তাই না? তার নাড়িয়ে নাড়িয়ে কথা বলা, এই বিষয়গুলো দেখতে পাবেন, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ছোটবেলায় আমরা একটা বাগধারা পড়তাম, আলালের ঘরে দুলাল, তাই না? প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল প্রথম গ্রন্থ ছিল। তো ওইখানে কি ছিল, সেখানে ওই যাদের মনে আছে, আমাদের এখানে দুই একজন, আব্দুর রৌফ আছেন, উনি তো এই বিষয়ে খুব এক্সপার্ট, উনি এগুলা বলতে পারেন খুব ভালো। তো ওইখানের ঘটনাটা ছিলেন, ঘটনা ছিল এরকম যে আহ বাবুরাম 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 হচ্ছে খুব ধনী, তার একমাত্র পুত্র মতিলাল, সে কখনোই আহ, মানে ধর্মীয় নীতি শিক্ষা পায়নি, ন্যায়নি, তোয়াক্কাও করতো না। শিক্ষার ব্যাপারে তার পিতাও অনেক বেশি উদাসীন ছিল, বাবুরাম ছিল সম্ভবত নাম, বাবুরামও খুব উদাসীন। কিন্তু তারপরে দেখা যাচ্ছে কি, ওই পুত্র কুসঙ্গে ধীরে ধীরে অধঃপতন হয়ে শেষ হতে থাকলো। পিতার মৃত্যু হয়ে গেলার মধ্যে, পিতার মৃত্যুর পরে তার সব সম্পত্তি নষ্ট করে ফেললো, এবং পরের জীবনে সে দুঃখক্রান্ত জীবন তার তৈরি হলো। হ্যাঁ, এবং তার হৃদয় ওই কি বলে ইন্ট্রোস্পেকশন,
অন্তর্দর্শন হয়ে হৃদয় মন কিন্তু পরিবর্তন হলো। এই পুরো ঘটনা কিন্তু আড়ালের ঘরের দুলাল ঘটনাটাও কিন্তু ভিরেট্রামের ক্যারেক্টারকে প্রতিফলিত করে, আপনারা পড়ে দেখতে পারেন। তো আমরা কি দেখি এখন? আমরা দেখি যে এই যে সব আমাদের এখন কত বাংলাদেশে মনে হয় আমদানি করা যাচ্ছে 500 সিসির জিপসি মোটর বাইক গুলা, দেখা যায় না, একদম গলায় চেন টেন পরে ব্রেসলেট করে একদম সারা দিন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে। এই বাচ্চাগুলা, এই ছেলেগুলার মধ্যে, এই কিশোরগুলার মধ্যে আমরা ভিরেট্রাম অ্যালবাম পেতে পারি। অনেক আছে, আপনি একটু খালি চোখ বুলাবেন, একটু খেয়াল করবেন, তাহলে দেখতে পাবেন যে ভিরেট্রাম অ্যালবাম আশেপাশে অনেক ছড়িয়ে আছে। সব জায়গায় যে আপনি ব্রেসলেট, সব জায়গায় যে ইয়ে পাবেন তা না, অ্যাটিটিউডের মধ্যেও আমরা কিন্তু এরকম পাই। তো আমি টাইম টু টাইম আপনাদেরকে অ্যাটিটিউড গুলা বোঝানোর চেষ্টা করব, কিভাবে কোত্থেকে ইয়েগুলো আসে, হ্যাঁ, ভিরেট্রাম গুলো তৈরি হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো যাক, আজকে এই পর্যন্তই রাখতেছি।